আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে। ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, এটা ঠিক আছে। অনেক সময় জিন থেকে হয়, অনেক সময় খাদ্য জন্য হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার মনে হয় যে ওনার দলেরই কোনো ডায়াবেটিক আক্রান্ত নেতা আছেন যাকে উনি মারতে চান। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা। গোয়াভা বলে আমরা পেয়ারা জানি, গুয়াভা বলে কি? এই গু বস্তুটি মুখ্যমন্ত্রী কেন পছন্দ করছেন জানি না। ওনার বাড়িতে সম্ভবত এইসব গাছ থাকতে পারে, গুয়াভা। দেখুন, কল্যাণবাবু এরকম ইন্টারেস্টিং মানুষ, যিনি শুধু পাড়া তৃণমূলের পার্টি অফিস নিজের বাড়িটারই নয়, পার্লামেন্টে গিয়েও বোতল ছোঁড়েন এবং বোতল ভাঙেন। স্টেজে দাঁড়িয়ে ওই ধরনের লোলালুলু কেউ গাইতে পেরেছে? উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি ঈশ্বরের কাছে কামনা করব, বয়স ওনার যতই হোক, ঈশ্বর সবার উপকার করার পাশাপাশি একদিনের জন্য কৃপণতা ছেড়ে কল্যাণবাবুর মগজের জন্য একটু তো কল্যাণ করুন। তো তাহলে যে দল স্বর্গীয় বা ভূতেদের ভোটে জেতে, যে মানুষ 10-15 বছর আগে মারা গেছে, তা সেই দলের প্রচারে এই ধরনের ভূতেরা কি অংশগ্রহণ করবে না? খুব চিন্তায় পশ্চিমবঙ্গের মানুষ পড়েছে যে মঞ্চে কোনো জ্যান্ত ভূত দেখতে পাওয়া যাবে না তো। অপরাধী এবং চোরেদের বিরুদ্ধে একটা নির্বাচন, আর তৃণমূল কোনো কিছু সামলাতে পারছে না দেখে তার বি টিম সিপিআইএমকে নামিয়ে দিয়েছে। যে সিপিআইএম আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান যাতে না দিতে পারে, তাই বিজেপিকে গো ব্যাক বলতো। বাম এবং অতিবাম বা নকশাল ছাত্র সংগঠন, যে নকশালেরা মানুষ, পুলিশ, সেনাবাহিনী মেরে, মন্ত্রী মেরে পার্লামেন্ট বা বিধানসভা দখলকেই তাদের আদর্শ মনে করে, যারা যাদবপুর থেকে মাধবপুর বিভিন্ন দেওয়ালে লেখে স্লোগান দেয় কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, এই দেশটাকে টুকরো করার চেষ্টা করে, যে কমিউনিস্টদের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতবর্ষকে টুকরো করে মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগের ইচ্ছায় পাকিস্তান তৈরি হয়েছিল। সেই পাকিস্তান যখন পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতবর্ষে লাগাতার মানুষ মেরেছে বলে স্বীকার করে, পেহেলগাঁওতে রক্ত ঝরিয়ে দেয় শাঁখা সিঁদুর দেখে, যখন ভারতবর্ষ সেই সন্ত্রাসবাদকে দমন করতে আমাদের 2 সংখ্যালঘু বোন, যাদের দায়িত্বে প্রধানমন্ত্রী এবং আমার দেশের সামরিক বাহিনী বিশ্বাস করে তাদের নির্দেশেই এই অভিযান চালায়, সংখ্যালঘু বোন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, তখন পাকিস্তানের পক্ষে এখানের বাম আর অতিবামরা যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান দেয়। কারণ এদের হাত দিয়েই তো জন্ম হয়েছিল পাকিস্তানের। শুধু সেটা দিয়ে তো সিপিআইএম বা বামপন্থী বা কমিউনিস্টরা থেমে থাকেনি। এমনিতেই একটা ধর্ষণের সময় যদি ভিডিও করা হয় সেটাই খুব বড় অপরাধ, এবং সেই ভিডিও এবার ভাইরাল হয়ে গেল, যেটা আমরা ব্লার করা অবস্থাতেও দেখে বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্কর সেই ভিডিও। এটা হলো কি করে, মানে এই ভিডিও ভাইরাল হলো কি করে, সাধারণ মানুষের মধ্যে এলো কি করে, যেটা এতটা কনফিডেন্সিয়াল ছিল? এই ধরনের নারকীয় পাশবিক ঘটনা একাধিক ব্যক্তি মিলে ঘটিয়েছে, তা সবাই জানে। কসবা কাণ্ডে শুধু মনোজিৎ নয়, মনোজিত সম্প্রদায় ছিল। যেভাবে পুলিশ এফআইআরে সাংকেতিক নাম উল্লেখ করেছে, যা চূড়ান্ত অপরাধ ভারতবর্ষের আইন অনুযায়ী, যে পুলিশ অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছেন। যদি এই ছেলেটিকে বাঁচাবার পদ্ধতি না থাকতো, তাহলে পুলিশ মন্ত্রীর, পুলিশের ঘাড়ে কটা মাথা রয়েছে যে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া নাম মুছে দিয়ে, নাম কেটে দিয়ে সাংকেতিক মিথ্যে নাম লিখবে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে প্রশ্রয়, আশ্রয়, যে লুম্পেন বাহিনী, যে ক্রিমিনাল সাইকোলজি বেড়ে ওঠে, এবং মনোজিদরা মানুষকে মারতে মারতে চিৎকার করে বলে, সেই ভিডিও তো ভাইরাল, যে আমরা প্রফেশনাল ক্রিমিনাল, যার নামে এতগুলো কেস বছরের পর বছর, পুলিশ তাকে না ধরে দলের নেতা হতে দিচ্ছে, ছাত্র নেতা, যার কাজ মারধর, লুটপাট, অত্যাচার। এই এবার একাধিক ব্যক্তি যখন ঘরের মধ্যে থাকে, তখন একাধিক মোবাইলে এই ভিডিও তোলা হয়েছে, পাশবিক মানসিকতার ঘৃণ্য নিদর্শন, এবং সেটা কোনো না কোনোভাবে মিডিয়ার হাতে এসেছে।
এবং সম্মান রক্ষার্থে এবং যে কোনো কিছু কারণে তারা দেখিয়েছে, না দেখালেই ভালো হতো। কিন্তু সংবাদ মাধ্যমকে অনেক অপ্রিয় কাজও করতে হয়। তার ভয়াবহতা, নৃশংসতা, একটা মানুষের দল কিভাবে অমানবিক হতে পারে, একটা রাজনৈতিক দল তার ছাত্র সংগঠনকে কিভাবে অত্যাচারী করে তুলতে পারে, তার হয়তো উদাহরণে এই ভিডিও তারা দেখিয়েছেন। যা ব্লার করা ঝাপসা ভিডিও, দেখবার মতো নয়, কানে শোনবার মতো নয়। এসেছে ভিডিও, না দেখাই উচিত। পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি যে কাল যে ফকির ছিল আজ সে রাজা হয়ে আঙুল তুলে অত্যাচার আর অন্যায় করে বেরিয়ে কলার তুলছে, এটা ওই ভিডিওটার মতোই ততটাই নৃশংস এবং ভয়াবহ। যে চোরেরাও রাজা, চোরেরাই সমাজে আপনি আমি জেলে থাকবো মিথ্যে কেসে নাকি সেটা ঠিক করে দেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নিয়ম তারা মানছেন না। কি বিস্ময় যে এখনো সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এদের নামে কবে মামলা করবে সেই অপেক্ষায় আমাদের থাকতে হচ্ছে। কে বলছে কপাল লক্ষ্য করে গুলি মেরে দেবো? কে বলছে যে মানি না, সেটা ওবিসি সার্টিফিকেট হিন্দুদের বঞ্চিত করে ঘুর পথে, ভুল পথে আমার দেশের আইনের বাইরে গিয়ে মুসলমান সম্প্রদায়কে আর্থিক দিক থেকে বা শিক্ষার দিক থেকে উন্নত না করে হিন্দুদের প্রাপ্য কেটে মুসলমানদের পাইয়ে দিয়ে সেই ভোটটাকে নেওয়ার চেষ্টা করা চলছে। সবই দেখছি। এইগুলোই ভিডিওর মতোই তো ভয়াবহ ঘটনা। যখন দেখি যে মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলা, সেখানে হিন্দুদের উপরে আক্রমণ, কোথায় তুলসী মঞ্চ, কোথায় হিন্দু সম্প্রদায়কে কেটে কুচনো হচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর টিম দিয়ে, লোকাল লোকজন দিয়ে, আমি না, হাইকোর্টের রিপোর্ট বলছে সেখানে পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে, হিন্দু মরুক আমি ফোন তুলব না। ওপর মহলের অর্ডার না থাকলে এটা হয়। ওপর মহল মানে সম্মানীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো আমরা সবাই জানি। এই ঘটনাগুলো কি কম ভায়োলেন্সের কথা বলে? এই ভিডিওর যে নৃশংসতা, ভয়াবহতা, তার থেকে এই আচরণগুলো কি কোনো অংশে কম? আর সহ্য করতে পারছে না পশ্চিমবঙ্গের মানুষ। এই যে 21-এর মঞ্চ থেকে জ্বালাময়ী ভাষণ দিয়ে উঠে এসেছিল রাজন্যা, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই নিজের দলে শিকার হয়ে উঠেছে যে তার নগ্ন ভিডিও, এআই করা নগ্ন ভিডিও তৃণমূলের বিভিন্ন ছাত্র নেতাদের বা অন্যান্যদের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন তৃণমূলে আর নিজেদের জায়গা ঠিক মতো নেই বুঝেই কি বিজেপির দিকে ফিরতে চাইছেন প্রান্তিক এবং রাজন্যা? আপনার কি মনে হয়? দেখুন, কে কোন দিকে ফিরতে চাইছে জানি না। তৃণমূলের এই অবারিত অত্যাচারে বিরক্ত হয়ে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক মানুষ তারা যে বিজেপিকে ভোট দিয়ে বিজেপির দিকে ফিরতে চাইছেন বাঁচতে, এ কথা কি বলবার অপেক্ষা রাখে? বিজেপির এত সদস্য সংখ্যা যে বাড়ছে, সেটা পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র হত্যাকারী, নারী পুরুষকে লাঞ্ছিতকারী, হত্যাকারী, মানবাধিকারকে লুণ্ঠনকারী তৃণমূলকে হাঁটাতেই যে তারা বিজেপির দিকে আসছে বা আসতে চাইছে সেই ইঙ্গিত দিচ্ছে। এটা তো রাজন্যা, প্রান্তিক বা আপনারা যাদেরই কথা বলবেন তার অনেক আগেই ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। যে দলে ক্রিমিনালদের বিরুদ্ধে কথা বললে তাকেই মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়, যে পুলিশের মা বউ তুলে পুলিশ নোংরা খিস্তি শুনলে যে গালাগাল দিচ্ছে তাকে জেলে না পুরে পুলিশ দিয়ে পুলিশকে হেনস্থা করা হয়, বা যে দলে মানুষ সেই দলের হয়ে একসময় হয়তো মিথ্যে প্রচার করত, সেই দলটাকে সত্যি ভাবতো তার কথাগুলোকে, তারপর যখন তাদের দাঁত নখ বেরিয়ে পড়ছে সেই দল ছেড়ে যদি কেউ বেরোতে চায়, তার মধ্যে অন্যায় কোথায়? অন্যায় তো নেই। তারা কোন দলে যাবেন, কি আসবেন, কি রাজনীতি ছেড়ে দেবেন তা জানি না, কিন্তু তারা তাদের দলের অন্যায়ের কথা বলেছেন। তারা দলে হয়তো ওই লোকজনগুলোর সঙ্গেই মিশতেন, কিন্তু আর সম্ভব হয়নি। যেভাবে হাঁসখালিতে দরিদ্র বাড়ির মেয়েটাকে তৃণমূলের নেতার ছেলে অত্যাচার করে উইদাউট ডেথ সার্টিফিকেট পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, এবং মুখ্যমন্ত্রী এটা জানবার পর মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা সেই তথ্য সরকারি মঞ্চ থেকে বলছেন, লাভ অ্যাফেয়ার ছিল কিনা বলে
ওই বাচ্চা মেয়েটির সম্ভ্রমহানি করছেন, এটা তো আমরা দেখেছি। তাদের দলের সেই সময় কেউ কেউ এগুলো ঠিক হয়নি যারা বলেছিলেন, তারাই তো দল থেকে পদ হারিয়েছেন বা দলে কোণঠাসা হয়েছেন, অর্থাৎ মন্ত্রী কাউন্সিলর হয়ে যাবে। আর তুমি যদি অন্যায় আর সহ্য করতে না পারো, তুমি যদি মুখ খোলো, তাহলে তোমাকে বদনাম করবো, পুলিশ দিয়ে ধরবো। এই তো শান্তনু সেনের সঙ্গেও তারা এটা করেছে। শান্তনু সেন একটা সময় তৃণমূল দলের হয়ে সেই দলের নিয়ম মেনে টেলিভিশন চ্যানেলে বসে মানুষকে ভুল বোঝাননি। তৃণমূলের শিখিয়ে দেওয়া মিথ্যে কথাগুলো তৃণমূল দলের নিয়ম মেনে মানুষকে বলেননি। তারপর তিনি যখন আর এগুলো বলতে চাইছেন না, তার ডাক্তারি ডিগ্রি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোর্টের নির্দেশে তিনি বেঁচে গেছেন, এগুলো ঘটেনি। অর্থাৎ তৃণমূলের মধ্যে থেকে আপনি যদি অন্যায়কে সহ্য করতে পারেন, মুখ বন্ধ করতে পারেন, লুটের ভাগ নিতে পারেন, বা মানুষকে অত্যাচার করে সেই লুট তৃণমূলকে এনে দিতে পারেন, তবে আপনি ওয়েলকাম, তবে আপনার মাথায় মুকুট পরাবে ওরা। না হলে পরিষ্কার রাজন্য প্রান্তিক বলে কথা না, এরা তো কালকের ছেলেমেয়ে। এ আগে থেকে বহু ঘটনা তো দেখেছি। আমরা ইয়েকে দেখিনি, সম্মানীয় প্রাক্তন আইএস অফিসার যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, তৃণমূল ছেড়ে বেরিয়ে এলেন, তাকে নিয়ে এরা নোংরা কথা বলেনি। অত্যন্ত কেন্দ্র সরকার, রাজ্য সরকার দারুণ দারুণ চেয়ারে কাজ করেছেন। আইএস কর্তা, প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি অবধি ছিলেন কেন্দ্রের কোনো ডিপার্টমেন্টের, তাদেরকে আক্রমণ করেনি। যেই অন্যায় সহ্য করতে পারবে না তাকেই আক্রমণের শিকার হতে হবে। তাই তারা কোথায় যাবেন কি না যাবেন কেউ জানে না। আর ভারতীয় গণতন্ত্রে মুক্তাঞ্চল রয়েছে, ভোটার যেমন ভোট পরিবর্তন করতে পারে। কারুর যদি মনে হয় আমার দল মুখে যে আদর্শের কথা বলছে, মানুষের উপকারের যে কথা মুখে বলছে, সেগুলো রাখতে পারছে না, তখন তাদের সেই দল ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার 100 বার অপশান আছে। এটা তো কোনো অপরাধ নয়। তো তারা কি করবেন তাদের ব্যাপার। আর তারা চাইলেই তো ভারতীয় জনতা পার্টি কাউকে নিয়ে নেবে এমনটা নয়। আমার দলের রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব এই ধরনের যে কোনো সেন্সিটিভ বিষয়ে তারা কথা অনেকে বলে সিদ্ধান্ত নেন, কোনো একা ব্যক্তি নেন না। সেগুলো বিষ বাও জলের আলোচনা, জানি না তার ফলাফল কী হবে। কিন্তু এটা প্রমাণিত যে যার বাবা, কাকা, জেঠু, কাকু বা পরিবারের কেউ তাকে চেয়ারে তুলে দেয়নি, যে সত্যি কথা বলবার চেষ্টা করছে বা আগে যে অন্যায় মেনে নিয়েছিল এখন আর পারছে না, মুখ খুলছে। যেমন হাঁসখালির ঘটনায় পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা যারা রাত জেগে রাস্তায় নেমেছিল, বাবারা, দাদারা, তারা কি হাঁসখালির ঘটনা বা একের পর এক ধারাবাহিকভাবে যে অত্যাচারের ঘটনা ঘটে এসছে সেটা নিয়ে রাস্তায় নেমেছিলেন? নামেননি তো। আরজিকর কাণ্ডে নেমেছিলেন, নেমে কি অপরাধ করেছেন? না। কিন্তু বলতেই পারেন যে যদি আগে নামতেন তাহলে হয়তো আরজিকরের ঘটনা ঘটাতে এরা তৃণমূল ভয় পেত। তো যাই হোক, কেউ আগে মুখ খোলে, কেউ পরে মুখ খোলে, কেউ একটা সময় চোর, জোচ্চোর, বাটপারদের সঙ্গে থাকে, সেখান থেকে ছেড়ে বেরিয়ে এলেই তাকে যারা খারাপ বলে তারা সব থেকে বেশি মারাত্মক মানুষ এই পৃথিবীতে। যদি কেউ ভালো হবার চেষ্টা করে বা ঠিকের পক্ষে আসে, অসুবিধে কোথায়? রুদ্রদা, আরেকটা বিষয় যে আপনি যেহেতু আপনার প্রথম পরিচয় আমরা অভিনেতা হিসাবেই জানি, তো সেখানে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক, যিনি একজন অভিনেতাও বটে, তিনি উত্তরপাড়ার বিধায়ক, তাকে দেখা গেল তিনি সরকারি হাসপাতালে গিয়ে দাদাগিরি করছেন, চিকিৎসককে হুমকি দিচ্ছেন বদলির, এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তিনি আবার মেল করে পুলিশকে জানাচ্ছেন যে চিকিৎসকই নাকি দুর্ব্যবহার করেছেন। ধারাবাহিকভাবে চিকিৎসকের বিরুদ্ধে এই রকম ধরনের ব্যবহার বা আচার আচরণ, এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা থিয়েটার জগৎ এবং সিনেমা জগতের মানুষ, যারা কাঞ্চন মল্লিককে ব্যক্তিগতভাবে চিনতেন, আমরা সবাই কাঞ্চন মল্লিককে অত্যন্ত মিতভাষী, নম্র, উল্টে তার সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করলে তিনি প্রত্যুত্তরে কোনো খারাপ ব্যবহার করতেন না, এমন নরম মানুষটা বলেই জানতাম।
এবং সেটাই আমরা বিশ্বাস করতে চাই। দল মত রাজনীতি তার বাইরে গিয়ে বলছে। আমার কিছু বন্ধু তৃণমূলে রয়েছেন স্ট্রাগল লাইফের সময়, কেউ সিপিএমে রয়েছেন, যে কোনো মতে পথে তারা থাকতেই পারেন, এটা গণতান্ত্রিক পছন্দ এবং অধিকারের ব্যাপার। আমি কাকে বাছব? কাঞ্চন বেছেছেন তৃণমূলকে। এবার এখান থেকে দার্জিলিং যেতে গেলে যেমন এই সময়তেই আমাদের মাঙ্কি ক্যাপ পরতে হয়, সোয়েটার নিতে হয়, তখন আমাকে আর আমার মতো দেখতে লাগে না। আমাকে আর কলকাতার পোশাক পরে ঘোরবার ইচ্ছা থাকলেও আমি পারি না। আমার মনে হয় যদি এই ঘটনা, যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে বলে শোনা যাচ্ছে, তার তো ভিডিও সামনে আসেনি, কে কাকে কি নম্র ব্যবহার করেছে, ভদ্র ব্যবহার করেছে বা খারাপ ব্যবহার করেছে জানি না। এই চিকিৎসকের ব্যাপারে বাকি অন্যান্য যারা চিকিৎসকেরা রয়েছেন তারা একত্রিতভাবে তার বিনম্রতা নিয়ে কথা বলছেন যে তিনি এই ধরনের কথা বলেন না। হ্যাঁ, হতেই পারে আমাদের পরিবারের কোনো লোকজনের স্বাস্থ্য বা চিকিৎসা নিয়ে আমরা অনেক সময় টেম্পার হারিয়েও ফেলি হাসপাতালে। কিন্তু মুশকিলটা হলো যে তৃণমূল দলটা করলে যদি এই ধরনের আচরণ সেই দলের নেতা এমএলএ এমপিরা যদি না করেন মানুষের সঙ্গে, তবে তৃণমূল তাকে সেই দলে রাখতে চায় না। জানি না এক্ষেত্রে কাঞ্চন মল্লিক যেমন আরজি করের সময়তেও শিক্ষকদের নিয়ে, এই ডাক্তারদের নিয়ে একটা অদ্ভুত মন্তব্য করেছিলেন, যেটা কাঞ্চন মল্লিক ব্যক্তির যে ব্যক্তিগত সত্তা, সেখান থেকে তিনি যে ধরনের কথা বলেন না, অনেকেই বিস্মিত হয়েছেন। অবশ্য তিনি নিজে দুঃখ প্রকাশও করেছিলেন, মানেটা অন্যরকম হয়ে যাওয়াতে এসব বলেছেন। আমার না এই ঘটনাটা খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে না ব্যক্তিগতভাবে। কিন্তু দলীয় জায়গা থেকে এইটুকু বলবো যে বন্ধু কাঞ্চন মল্লিক বা সহকর্মী কাঞ্চন মল্লিক আমাদের স্ট্রাগল লাইফের গল্প লোকে এক্সাম্পল করে, কিন্তু তৃণমূলে আসতে গেলে পাল্টে যেতে হয়। একটু আগেই বললাম যে ডক্টর শশী পাঁজা শিক্ষিত একজন মানুষ, ভদ্র মানুষ, তাকেও টেলিভিশনের পর্দায় প্রেস মিট করে তৃণমূলের প্রতিনিধিত্ব করে কুণাল ঘোষের স্টাইলেই মিথ্যা যখন বলতে দেখি, ব্রাত্য বসুর মতো লোককে যখন বলতে দেখি, তখন এইটুকু বিশ্বাস হয়ে গেছে যে ওই দলে থাকতে গেলে এই কাজগুলো না করলে তারা অসম্মানিত হবেন, রাজন্যা হালদারের মতো তাদের আক্রমণের শিকার হতে হবে। ঠিক যেভাবে রাজন্যার বিরুদ্ধে বিভিন্ন মন্ত্রীর মেয়েরা বা পরিবারের লোকজনেরা এক হয়ে আক্রমণ করছেন। রাজন্যার ছবি ফটোশপ না এআই না ডিআই এসব জানি না, যদি এই ঘটনা ঘটে থাকে, অন্য কারুর বিরুদ্ধে তো অভিযোগ নয় বা কেউ বলছে না তো না এটা করেনি, কে অতীনবাবুর মেয়ে, ফিরাদ বাবুর মেয়ে, দুজনের নামই প্রিয়দর্শিনী, তারা দুজনে, এবং অরূপ বিশ্বাসের ভাতৃবধূ জুঁই বিশ্বাস, তিনিও নেমেছেন এই ছেলেগুলো যারা এই কাণ্ড ঘটিয়েছে সেই বিষয়ে কথা না বলে এই মেয়েটিকে আক্রমণ করতে। তো এইখানে একটা দলে কাঞ্চন মল্লিক বলুন বা বাকি আমার অন্যান্য যে সহকর্মী বন্ধুরা তৃণমূল দলে গেছেন, তারা না চাইলেও তাদের এই ধরনের ঘটনা ঘটাতে হয়। এইরম টোনেই বদলির ধমকি দিয়ে কথা বলতেই হয়। সত্য মিথ্যা জানি না, তবে যদি এটা সত্যকারের ঘটে থাকে তাহলে কাঞ্চন মল্লিকের তৃণমূলের যাওয়ার প্রভাব হিসেবে এই কথা বলছে। যেমন এই পাঞ্জাবি পরে থাকলেও আমি এই মানুষটা হলেও আমায় দার্জিলিংয়ে গেলে মাঙ্কি ক্যাপ পরতে হবে, তখন আমায় চিনতে পারা যাবে না, অন্য কিছুর মতো দেখতে লাগবে। একটু যোগ্য অযোগ্যের প্রশ্নে আসি, যে চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে অপূরণীয় ক্ষতি, হাইকোর্টে এমন কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তার প্রশ্ন যে একই ভুলের জন্য কতবার শাস্তি, আইনে একবার প্যানেল বাতিলের পরে তাহলে আবার কেন শাস্তি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কল্যাণবাবু একটা খুব ইন্টারেস্টিং মানুষ, যিনি শুধু পাড়া তৃণমূলের পার্টি অফিস নিজের বাড়িটারই নয়, পার্লামেন্টে গিয়েও বোতল ছোঁড়েন এবং বোতল ভাঙেন। স্টেজে দাঁড়িয়ে ওই ধরনের লোলালুলু কেউ গাইতে পেরেছে? পারেনি। কাঞ্চন মল্লিককে অপমান করে
প্রচার গাড়ি থেকে নামিয়ে দিতে কেউ পেরেছে? কাঞ্চন মল্লিকের সঙ্গে যে ব্যবহার করেছেন তা তো হয়নি। মহুয়া মৈত্র তার দলের, এখানে নিশ্চয়ই প্রশ্ন আসবে, দর্শকেরা বলবেন কে ভালো, আমি এই কথায় যাচ্ছি না। হ্যাঁ, মাথায় রয়েছে যে মহুয়া মৈত্র অত্যন্ত দাম্ভিক, অহংকারী, তার দলের এমএলএরা তার এলাকারই কাউকে দেখতে পারেন না। তিনি কৃষ্ণনগরের কথা পার্লামেন্টে বলার থেকে ধনী ব্যবসায়ীদের হয়ে কথা বলেন। তিনি হিন্দু দেবী মা কালীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যার ঘটা করে পুজো হয়, সেই মা কালীকে হিন্দু ধর্মের অসম্মান করে মদ এবং মাংসের দেবী বলেন। আপনাদের মতো সমস্ত সাংবাদিক কুলকে 2 পয়সা সাংবাদিক বলেন। সেই মহামৈত্র সঙ্গেই তুতু ম্যায় আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জি। তো এহেন কল্যাণ ব্যানার্জি, বিচিত্র কুমার, তিনি চোরেদের পক্ষে দাঁড়িয়ে চুরির পক্ষে যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের হয়ে সওয়াল করবেন, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যা চান সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পছন্দ, এবং সেটা যদি আরো অন্যায়ের পক্ষে দাঁড়ানো হয় তাহলে ওনার আহা কি আনন্দ, মহানন্দ, শুভনন্দন জানাই। তো এই অসভ্যতামি, এই অযৌক্তিক কথাবার্তা, চুরি জচ্চুরির পক্ষে দাঁড়ানো, ক্রাইমের পক্ষে দাঁড়ানো, হ্যাঁ অবশ্যই এটা কেউ বলতেই পারেন যে একজন লয়ার তিনি কিসের পক্ষে দাঁড়াবেন, কিন্তু একটা কোনো ঘটনা দেখাতে পারবেন যেখানে কোনো মানুষের মান সম্মান, জমি জিরেত লুট হয়ে গেছে, যিনি যোগ্য এবং সাধারণ, তার হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো মামলা লড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন? উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি ঈশ্বরের কাছে কামনা করব বয়স ওনার যতই হোক, ঈশ্বর সবার উপকার করার পাশাপাশি একদিনের জন্য কৃপণতা ছেড়ে কল্যাণবাবুর মগজের জন্য একটু তো কল্যাণ করুন। বঙ্গ রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছে তৃণমূল দলটি। সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো মানুষ যদি স্বর্গীয় হয়ে যায়, স্বর্গগত হন, তাহলে তার পক্ষে মরলোকে আসা সম্ভব নয়। কিন্তু তৃণমূলের 21শে জুলাইয়ের প্রচারে স্বর্গত সুধীর বাউরি তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। অন্তত পোস্টার সেরকমই দেখা যাচ্ছে, যেখানে স্বর্গীয় সুধীর বাউরি তিনি তৃণমূলের 21শে জুলাইয়ের মানে যে সভা হবে তার প্রচারে নেমেছেন। লেখা রয়েছে প্রচারে স্বর্গীয় সুধীর বাউরি। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? দেখুন, অপূর্ব এবং অভিনব ঘটনা। তবে তৃণমূলের আমলে শুধু চুরি জচ্চুরি খুন খারাপই নয়, সারা পশ্চিমবঙ্গবাসীর তৃণমূলকে আহা ওহো করে প্রণাম করা উচিত, যে এটাই তো এক্সপেক্টেড। যে দল পশ্চিমবঙ্গের মানুষের ভোটের থেকেও রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটে জেতে, যে দল ছাপ্পা ভোট এবং ভয় দেখানো ভোটে জেতে, সেই জেতাতে সব থেকে বেশি অবদান যাদের থাকে স্বর্গীয় লোকেদের। বহু ভোট গ্রহণ কেন্দ্রের পাশে ভোট মিটে যাওয়ার পর প্রচুর লোকজনকে দলিল হাতে অ্যারেস্ট করেছিল প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনা কম প্রচার পেয়েছিল, প্রচার করছে। অ্যারেস্টের পর তারা জানিয়েছিল যে তাদের 10 বছর আগে মারা যাওয়া বাবা প্রতিবার নাকি তৃণমূলের ভোটার হয়ে ভোট দিয়ে যায়, এটা তারা জানতে পেরেছে। তাই তারা তাদের ফ্যামিলির দলিলে যে ডিসপুট, বাবা মেটাবার আগেই পরলোকগত হয়ে গেছেন, স্বর্গীয় হয়ে গেছেন, সেই স্বর্গীয় বাবা যদি তৃণমূলের ভোটার হয়ে যখন ভোট দিতে নামেন তখন যদি 1 সেকেন্ড খরচ করে একটা সই করে দিয়ে যেতেন, এই বলে তারা ভোট গ্রহণ কেন্দ্রের পাশে ঘুরঘুর করছিল এবং ধরা পড়েছে। তো তাহলে যে দল স্বর্গীয় বা ভূতেদের ভোটে যেতে, যে মানুষ 10-15 বছর আগে মারা গেছে, তা সেই দলের প্রচারে এই ধরনের ভূতেরা কি অংশগ্রহণ করবে না? এবং সব থেকে বড় কথা কি, যারা শহীদ হয়েছেন তারা কেউ তৃণমূলের পতাকা নিয়ে শহীদ হয়নি, তারা কংগ্রেস কর্মী হয়ে সিপিএম এর গুলিতে প্রাণ দিয়েছেন, মরেছেন কংগ্রেসই হয়ে। কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছে সেই মৃতদেহ। তারাও তো স্বর্গে রয়েছেন,
রাজনৈতিক আন্দোলন করে তারা মারা গেছেন। তো তাদের অনুষ্ঠানে এই সমস্ত স্বর্গীয় ভূতেরা জড়ো হয়েছে। খুব চিন্তায় পশ্চিমবঙ্গের মানুষ পড়েছে যে মঞ্চে কোনো জ্যান্ত ভূত দেখতে পাওয়া যাবে না তো, এটাই চিন্তার। তৃণমূল এও দেখাতে পারে, অপেক্ষায় আছে। আরেকটা বিষয় যে মুখ্যমন্ত্রী মনে হয় ডাক্তারদের এই আন্দোলন দেখতে দেখতে অত্যন্ত প্রভাবিত হয়ে পড়েছেন, যার ফলে তিনিও ডাক্তারিটা খুব ভালোই বুঝতে পারছেন। কারণ তিনি বলছেন ডায়াবেটিস নাকি কোনো রোগই নয়, ওটা এমনি এমনি হয়, জিন থেকে হয় আর খাবার থেকে হয়, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। পৃথিবী শুদ্ধ এত মানুষ ডায়াবেটিস নিয়ে চিন্তায় অস্থির থাকেন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন চিন্তা করার কিছু নেই। এবং গুয়াভা মানে নাকি পেয়ারা, সেটা মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়ে দিচ্ছেন। কিছু বলবেন এ বিষয়ে? দেখুন, গোয়াভা বলে আমরা পেয়ারা জানি, গুয়াভা বলে কি? এই গু বস্তুটি মুখ্যমন্ত্রী কেন পছন্দ করছেন জানি না। ওনার বাড়িতে সম্ভবত এইসব গাছ থাকতে পারে। গু আভা, বিভিন্ন জিনিসের আভা বেরোয়। তৃণমূলের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গু পর্যন্ত আভা দিল। এ নিয়ে বলার কিছুই নেই, কি বলবো। আর আমার মনে হয় যে ওনার দলেরই কোনো ডায়াবেটিক আক্রান্ত নেতা আছেন যাকে উনি মারতে চান, তাই এই সমস্ত কথা বলছেন যাতে উনি শুনে চলেন, এই লোকটা টপকে যায়। ওনার কোনো আত্মীয় স্বজনকে উনি আবার টিকিট দেবেন। ভাইপো ভাইজি তো কম নেই।